হাই সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ভালো আছেন, মন্দ আছেন বা যে কোনো পরিস্থিতিতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো কোনো কিছু শেয়ার করলে মানুষের মন ভালো হয়ে যায়। শুরু করছি পার্ট 4। শিয়ান তাই জিয়ানের জন্য কিছু মেডিসিন নিয়ে আসে। যেহেতু সে কমিক রাইট করতো তাই তার হাতে প্রায় ব্যথা হতো। হাতে ব্যথার জন্যই মূলত সে এটা এনেছিল। যখনই জিয়ানকে দিতে যাবে তখনই জিয়ানের কাছে ইয়ো আবারও একটি ঘটনা ঘটিয়েছে। তাই সে দৌড়ে চলে যায় ইয়োর কাছে। এদিকে শিয়ান তাই তার মনে মনে অনেক কষ্ট পায়, কারণ বারবার চেষ্টা করার পরও সে তাকে এটা দিতে পারছিল না। তাছাড়াও তার অন্তরাত্মা তাকে বলে, তুই কখনোই কিছু করতে পারবি না, কারণ তুই তোর বান্ধবীর সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছিস। আচ্ছা, তুমি কি কখনো শুনেছ কেউ যদি কারো ওপর ক্রাশ থাকে তাকে আবার তার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেয়? এখন তো তার বান্ধবী তাকে নিয়েই যাবে। তখন শিয়ান তাইয়ের মনে পড়ে যায় জিয়ান বলেছিল তোমার বান্ধবী অনেক ইন্টারেস্টিং। সে এতটাই রেগে যায়, ধাক্কা দিয়ে তার অন্তরাত্মাকে ফেলে দেয়। সিন পরিবর্তন হয়, আমরা তাকে দেখতে পাই সে বসেছিল তার ক্লাসে বসে সে কিছু যেন লিখছিল। তখন ইয়ো বলে তুমি কি লিখছো? তখন সে দেখতে পারে যে সে লিখছিল যে ছেলেদের কিভাবে পটাতে হয় বা কিভাবে তাদের মন জিততে হয়। ইয়ো বলে এইসব কি, এইসব টিচার পড়িয়েছে, তুমি আমাকে বলোনি কেন? তখন সে বলে টিচার তো এগুলো পড়ায়নি, আমি আমার মন থেকে লিখছি। তাছাড়াও এটা আমি একটি বইয়ে পেয়েছি। তখন সে বলে আচ্ছা আমাকে দাও, আমি পড়ে দেখছি। তখন তার মনে পড়ে যায় এখানে যা যা লেখা আছে সব গুণ তো তার মধ্যেই আছে। তখন সে বলে এটা কি আমি? এটা কখনোই সম্ভব না। তখনই ইয়োর কাছ থেকে জরিমানা নেওয়ার জন্য গার্ড আঙ্কেল চলে আসে। সে গার্ড আঙ্কেলকে বোঝাতে যাবে, তখনই সে ব্রেঞ্চও ভেঙে ফেলে। তখন তার জরিমানা ডাবল হয়ে যায়। তাকে আঙ্কেল দৌড়াতে শুরু করে। এদিকে শিয়ান্তাই বসে বসে ভাবছিল আমার দ্বারা কিছুই হবে না, আমি কখনোই কারো মতো হতে পারবো না, আর কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাও আমি রাখি না, বিশেষ করে জিয়ানের। সে তো অনেক হ্যান্ডসাম, কিভাবে সে আমাকে ভালোবাসবে? এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, তার একটি ক্যারেক্টারের জন্য তার কাছে কল চলে আসে। আর এই ক্যারেক্টারটিকে সে নিজেই ভালোভাবে বুঝতে পারছিল না, তাই সে তার কমিকে ভালোভাবে ফুটাতে পারে না। এইসব বলে ম্যানেজার তাকে বকা দিচ্ছিল। আর এইসব শোনার পর সে বুঝতে পারে তার এই ক্যারেক্টারের প্রতি আরও মনোযোগ দিতে হবে। কিভাবে সে কাজগুলো করবে এই বিষয় নিয়েই চিন্তা করছিল। তারপর বলে যে আমি আজ থেকে মাই হয়েই থাকবো। কথাটি জুড়ে বলায় ক্লাসের সবাই তার কথা বুঝতে পারে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। জিয়ান কিছুই বলে না, কারণ সে এখন মাই সেজেছিল। তারপর সে ইউজিনের জন্য খাবার নিয়ে যায়। খাবারগুলো টেস্ট করার পর ইউজিন তাকে রিপ্লাই করে খাবারগুলো অনেক টেস্টি। অন্যদিকে আমরা রোশনকে দেখতে পাই, যে কিনা ওই মেয়েটিকে খুঁজছিল যার গান সে শুনেছিল। সে যে ইয়ো ছিল তা সে জানতো না, তাই সে চিন্তায় পড়ে যায় মেয়েটিকে সে কিভাবে খুঁজে বার করবে। আসলে সে তার অরিজিনাল নামে চিনত, তার নাম যে ইয়ো সে জানতো না। তখনই এখানে অন্য একটি ছেলে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে সব কিছু খুলে বলে, আমি আগে রাতে ঘুমাতে পারতাম না, তারপর একটি মেয়ের গান শুনি আর আমি ঘুমাতে পারি, তাই আমি এই মেয়েটিকে খোঁজার জন্যই এসেছি। তখন লোকটি বলে যে আচ্ছা আমি তোমাকে হেল্প করছি, যেহেতু আমি তোমার সিনিয়র আমি আগে গিয়ে দেখছি। তারপর সে রুমের ভেতরে চলে যায় আর এদিকে অপেক্ষায় থাকে রোশন। ছেলেটি তো বের হয়, তবে সে দৌড়াতে শুরু করে। তা দেখে রোশন আরও চিন্তায় পড়ে যায়। এখানে ঘটনাটি কী ঘটলো কিছুই সে বুঝতে পারে না, কেন ছেলেটি দৌড়ে চলে গেল। সিন পরিবর্তন হয়, আমরা লুতাওকে দেখতে পাই। তখন তার সিনিয়র এসে তাকে গানের কম্পিটিশনের কথা বলে আর সাথে এটা বলে যে মেয়েটি অনেক ভালো গান গায়। এতে তো লুতাওয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। লুতাও গিয়ে বলে আমি গান শিখতে চাই, আমাকে গান শেখাতে পারবে এমন কি কাউকে তুমি চিনো? শিয়ান্তাই কি বলবে কিছুই বুঝতে পারে না, বলে যে আমি একজনকে চিনি, তুমি চাইলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। তখন সে বলে প্লিজ আমাকে তার কাছে নিয়ে যাও। হ্যাঁ আমি শুনেছি আমাদের স্কুলে ও নাকি সবচেয়ে ভালো গান গায়, আমি তার সাথে দেখা করতে চাই, আমি আমার সিনিয়রকে পটানোর জন্য গান শিখতে চাই। শিয়ান্তাই বলে আচ্ছা তাহলে চলো আমি তোমাকে তার কাছে নিয়ে যাই, তাহলে তুমি বুঝতে পারবে। তখন লুতাও বলে তুমি তো আমাকে নিয়ে যাবে ভালো কথা, কিন্তু আমার না অনেক ভয় করছে। শিয়ান্তাই বলে আচ্ছা চলো। তারপর তাদের দুইজনকে পরিচয় করিয়ে দেয় শিয়ান্তাই। ইয়ো বলে তুমি কি গান শিখতে চাও? তখন লুতাই বলে হ্যাঁ আমি গান শিখতে চাই। তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি গানের সম্পর্কে কি কি জানো? লুতাই বলে আমি তো কিছুই জানি না, আমি শিখতে চাই, আমাকে জাস্ট শেখাও। তখন সে বলে আচ্ছা তুমি গান গাও, তখনই ডিসাইড হবে তুমি গান গাইতে পারবে কিনা। এদিকে রোশও ইয়োকে খুঁজছিল। ইয়োকে দেখার পর সে বলে আর যাই হোক এ ভালো গান কখনোই গাইতে পারে না, কারণ এ সব কিছু নষ্ট করতে জানে।
অন্যদিকে আমরা দেখতে পাই যে লুতাই তো গান শুরু করে দিয়েছে। তার গান এতটাই বাজে ছিল যে কেউ তার গান নিতেই পারছিল না। রসু তো এখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। শুধুমাত্র আমরা ইয়োকে দেখতে পাই যে কিনা চুপচাপ বসেছিল। পর মুহূর্তে আমরা জানতে পারি সে তার কানে তুলা রেখেছিল, তাই সে কিছুই শুনতে পারেনি। তখন সে লুতাইকে বলে, তুমি কখনোই গান গাইতে পারবে না। তুমি এক কাজ করতে পারো, 365 দিন চেষ্টা করে দেখতে পারো, তারপরও তোমাকে এখান থেকে চলেই যেতে হবে। তখন সে বলে, এর কি কোনো উপায় নেই? আমি কি কোনোদিনও গান গাইতে পারবো না? ইয়ো তখন বলে, আমি তো একবার না বারবার বলছি তোমার দ্বারা গান কখনোই হবে না, চলে যাও এখান থেকে। রসু তো নাচুর বান্দা খোঁজার জন্য দাঁড়িয়েছিল। তখন এখানে জিয়ান চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে সব কিছু খুলে বলে। এদিকে লুতাইয়ের মন খারাপ ছিল, মন খারাপ করে সে যাচ্ছিল। তাই জিয়ান চিন্তা করে, এই মেয়ে তো কখনোই মন খারাপ করে না। তারপর সে খাবার নিয়ে আসে। সে খাবার এনে শিয়ান্তাইকে দেয়। শিয়ান্তাই তো অনেক খুশি হয়ে যায়। খাবার তার অনেক পছন্দ হয়। মনে মনে ভাবে ব্যান্ডেডগুলো তো তাকে দেওয়া হলো না। ব্যান্ডেড দেওয়ার জন্য যখন সে তাকায় তখন সে দেখতে পায় জিয়ান তো শুধু তার জন্য না, ইয়োর জন্য খাবার নিয়ে এসেছিল। তাই তার অনেক মন খারাপ হয় আর মনে মনে ভাবে, আমি এমন একটি ছেলেকে পছন্দ করি যার মনে কোনো ফিলিংস নেই। সে শুধু তার কমিক নিয়েই কাজ করে, তাছাড়াও কোনো মেয়ের প্রতি বা আমার প্রতি কোনোদিনও কোনো ইন্টারেস্ট দেখায়নি। এখন তো দেখা যাচ্ছে যে আমার বান্ধবীর প্রতি সে ইন্টারেস্ট দেখায়। এদিকে আমরা ইয়োকে দেখতে পাই যার খাবার একদমই পছন্দ হয় না। জিয়ানের তো বিষয়টায় অনেক মন খারাপ হয়, তাই সে এইগুলো লিখে এখান থেকে চলে যায়। বাইরে বের হওয়ার পরই সে রসুনকে পায়। রসুন তখন তাকে বলে, আমার সাথে কি বাস্কেটবল খেলবে? তখন সে বলে যে না, আমি এখন বাস্কেটবল খেলবো না, কিছুক্ষণ পর। তারপর সে এখান থেকে চলে যায় আর মেয়েলি কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি যদি এখন কোনো রিলেশনে জড়াই তাহলে তো সবার নজর আমার দিকে থাকবে। এদিকে শিয়ান্তাই জিয়ানকে ব্যান্ডেজ দেওয়ার জন্য তাকেই খুঁজছিল। এদিকে গুজেন লুতাওকে খুঁজছিল। তারা দুইজনই একদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই জিয়ান লুতাওকে একটি চেয়ারে বসিয়ে দৌড়াচ্ছিল আর তাদের পিছে পিছে মেয়েরা দৌড়াচ্ছিল। তারপর দুজন সাইডে এসে বলেন, না এইসব করেও মজা পেলাম না, এখন কি করা যায় বলো তো? তখন জিয়ানের মাথায় নতুন একটি আইডিয়া আসে, তা কি আমরা বুঝতে পারি না। এখানে আমরা শিয়ান্তাইকে দেখতে পাই যে কিনা মনে মনে ভাবছিল, আমি হয়তো তাকে হারিয়েই ফেলবো। প্রত্যেকটি মেয়ের প্রতি সে দুর্বল হয় শুধু আমাকে রেখে। কেন সে আমার দিকে নজর দিতে পারে না? আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তাই সে মনে মনে নিজেকে পরিবর্তন করার কথা একদমই চিন্তা করে নেয়। এদিকে আমরা লুতাওকে দেখতে পাই। লুতাও বলে, আমাকে জিয়ান বোকা বানিয়েছে। তো গুজেং বলে, আচ্ছা বলো, সে তোমাকে ট্রলিতে উঠালো কেন? লুতাও বলে, তার কাছে আমাকে ভারী মনে হয়েছে তাই। তখন গুজেং তাকে উঠিয়ে বলে, তুমি তো অনেক পাতলা। তখন এটা তার ইগোতে লাগে। তারপর সেও গুজেংকে উঠিয়ে ফেলে আর বলে, এটা তো নর্মাল বিষয়, আমিও তো চাইলে তোমাকে উঠাতে পারবো। তখন গুজেং তাকে বলে, আচ্ছা এখন আমাকে নিচে নামাও প্লিজ। লুতাও জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন খুঁজছিলে? তখন সে বলে, আমি তোমাকে খুঁজছিলাম, আমাদের সিঙ্কিং কম্পিটিশন ক্যান্সেল হয়েছে, এটা বলার জন্যই খুঁজছিলাম। সে অনেক খুশি হয়ে যায়, তবে অ্যাক্টিং করে যে তার এতে অনেক খারাপ লেগেছে। এদিকে শিয়ান্তাই তার বাসায় এসে একদমই ইয়োর মতো মেকআপ করে আর নিজেকে ইয়োর মতো করার চেষ্টা করে। তারপর সে দরজায় নক করলে উল্টা ঘটনা ঘটে যায়, দরজা অন্য কেউ খুলে। তারপর সে জিয়ানের সাথে কথা বলার জন্য তার রুমে চলে আসে। জিয়ানকে দেখতে পায়, সে তার রুম অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। জিয়ানের গোছানো রুম দেখে মনে মনে ভাবে, হয়তো সে আমার জন্য সব কিছু করে রেখেছে, হয়তো সে আমাকে স্পেশাল ফিল করে। তারপর জিয়ান বলে, সে তো এটা ডিরেক্টরের জন্য করে রেখেছে। এটা শোনার পর তার মন অনেক খারাপ হয়ে যায়। তারপর সে বলে, আজকের জন্য তো আমি ইয়ো। তারপর সে ইয়োর মতো বলতে শুরু করে, আচ্ছা আমার যা যা কাজ আমাকে বুঝিয়ে দাও, আমার এইসব একদমই পছন্দ না। তখন জিয়ান বলে, তুমি ইয়োর মতো আচরণ কেন করছো? শিয়ান্তাই তখন বলে, কই আমি ইয়োর মতো আচরণ করছি? আমি একদমই তার মতো আচরণ করছি না, আমি তো আমার মতো আচরণ করছি। তখন সে ডাইরেক্টরের ছবি বের করে দেখায় আর বলে, ডাইরেক্টর অনেক কিউট। শিয়ান্তাইও তার উপর ক্রাশ খায়, তবে তাকে একদমই বুঝতে দেয় না। যেহেতু সে ইয়োর মতো অ্যাক্টিং করছিল, তাই তাকে কোনো কিছুই বুঝতে দেওয়া যাবে না। তখন তাকে একটি কমিকের পেপার এনে দেয় আর আর্ট করতে বলে। তখন সে এটা কালার করতে সময় উল্টাপাল্টা আচরণ করে আর সব কিছু নোটিস করে জিয়ান। তবে জিয়ান এখানে কী লিখেছিল এটা হচ্ছে দেখার বিষয়। জিয়ান শিয়ান্তাইকে বলে, ইয়োর মতো ব্যবহার করা বন্ধ করো, তুমি যেমন আছো তেমনই অনেক ভালো, এইভাবে তোমাকে একদমই ভালো মানাচ্ছে না।
তখন শিয়ান্তাইয়ের অনেক খারাপ লাগে, কারণ সে একদমই এই বিষয়গুলো মেনে নিতে পারছিল না। অনেক চেষ্টা করেও সে তার মন পাচ্ছিল না। তখন তার ডায়েরিটা কেড়ে নিয়ে আসে, আর এখানে লেখা ছিল শিয়ান্তাই অ্যাটেনশন পাওয়ার জন্য যে কারো রূপ ধারণ করতে পারে। এটা একদমই ভালো জিনিস না। এটা দেখে শিয়ান্তাই অনেক রেগে যায়, আর রেগে গিয়ে বলে, আমি তোমার ব্ল্যাঙ্কেনের কাজ করব না, আমি চলে যাচ্ছি। তখন রসু জিয়ানের বাসায় আসছিল, তাই সে দেখতে পায় শিয়ান্তাই যে চলে গিয়েছে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা এই ব্যান্ডেডগুলো পায়। এতদিন পর্যন্ত সে তাকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিতে পারেনি। রসু আসলে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন জিয়ান বলে তাকে আমি উল্টাপাল্টা কথা শুনিয়েছি, তাই সে চলে গিয়েছে। তারপর তাকে টেক্সট করে আর বলে, দেখো 30 মিনিটের মধ্যে আনসার চলে আসবে। 30 মিনিট কি, একদম ঘন্টা পেরিয়ে যায়, তারপরও তার কোনো আনসার আসে না। তখন তার বন্ধু বলে ও আনসার করবে না। জিয়ান বলে, আমার বিশ্বাস সে অবশ্যই আনসার করবে। 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে সময় যেতে শুরু করে, তবে সে কোনো আনসার করে না। এদিকে আমরা শিয়ান্তাইকে দেখতে পাই, সে তো টেক্সট দেখেছিল, কিন্তু সে রিপ্লাই করে না। বলে সে যদি আমার প্রতি দুর্বল হয় তাহলে আমাকে আরেকবার টেক্সট করবে। একটি টেক্সটের কি আমি রিপ্লাই দিয়ে দিব? এটা কখনোই সম্ভব না। এদিকে আমরা রসুকে দেখতে পাই, যে কিনা প্ল্যানের বস্তা ছিল। তখন সে একটি বই বের করে দেয় আর বলে, এটা দিয়ে তুমি মেয়েদের অ্যাক্টিভিটি চিনতে পারবে। প্রথমে তো তোমাকে সিলেক্ট করতে হবে তার অ্যাক্টিভিটিসগুলো, বা তার পছন্দ অপছন্দ সবগুলো সিলেক্ট করার পর তুমি বুঝতে পারবে তার রাগ কীভাবে ভাঙাতে হয়। এখানে তাদের মধ্যে অনেকক্ষণ ঝগড়া হয়ে যায় তার ক্লিপ নিয়ে। একজন তো বলছিল সে যে ক্লিপগুলো ইউজ করে এগুলো ছিল লাল, তার মধ্যে সাদা বল, আর অন্যজন বলছিল সাদা ক্লিপের মধ্যে লাল বল। এইগুলো নিয়ে তারা ঝগড়াই করছিল। এদিকে অপেক্ষা করতে করতে শিয়ান্তাই ঘুমিয়ে পড়ে, তবে কোনো টেক্সট আসে না। সকালবেলায় তার ঘুম ভাঙে আর সে দেখতে পায় তাকে টেক্সট করেছে জিয়ান, আর লিখেছে আমরা কি শপিংয়ে যেতে পারি। এই বিষয়টার পর সে খুশি হয়ে যায়। সারা রাত তারা আইডেন্টিফাই করার পর এই প্ল্যানটি তাদের মাথায় আসে, আর এটাই তারা শিয়ান্তাইকে পাঠিয়েছিল, তাই শিয়ান্তাই অনেক খুশিও হয়ে যায়। পরদিন শিয়ান্তাই শপিং মলে চলে আসে। মনে মনে বলে, ভালো হয়েছে আমি 52 মিনিট দেরি করে এসেছি। আয়নার সামনে চুল ঠিক করতে গেলেই সে জিয়ানকে দেখতে পায়। মনে মনে ভাবে হয়তো সে কাল রাত নিয়ে কিছু প্রশ্ন করবে বা কথা বলবে, তবে সে কিছুই বলে না। তাকে বলে, তোমাকে আমি কিছু গিফট কিনে দিতে চাই। প্রথমে তো শিয়ান্তাই ভাবে হয়তো তাকে ভালো কিছু গিফট করতে চায় জিয়ান। তারপর তার মনে পড়ে যায় এখানেও হয়তো সে কমিক নিয়েই কথা বলবে। তারপর তারা শপিং মলের দিকে হাঁটতে শুরু করে। শপিং মলে যাওয়ার পর তারা কিছু ড্রেস সিলেক্ট করে। এদিকে আমরা একদল কাপলকে দেখতে পাই। তারা অনেক কিউট ছিল, তবে তারা শুধু তাদের দিকেই তাকিয়েছিল। তাদের কাছে জিয়ানকে কিছুটা অদ্ভুত মনে হয়, কারণ তার হাতে যে পোশাকগুলো ছিল এগুলো আসলেই অদ্ভুত ছিল। জিয়ান তখন বলে, এগুলো আমার জন্য না, মাহি নামের যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের জন্য ড্রেসটি সিলেক্ট করেছি। সিন পরিবর্তন হয়, আমরা বাস্কেট টিমকে দেখতে পাই। তারা সবাই কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল, কিভাবে ইয়োকে তারা এখান থেকে সরাতে পারবে। সবাই মিলে রসুর উপর দায়িত্ব দিয়ে দেয় আর বলে রসু নাকি পারবে এই সব কিছু সমাধান করতে। কি করবে, রসুর কাছে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তার বাস্কেটবল। তাই সে রাজি হয়ে যায়, বলে আমি অবশ্যই এই বিষয় নিয়ে কাজ করব। আর এই মেয়েকে তো আমি বাঁ হাত দিয়েই হারিয়ে ফেলবো। ওকে না হারালে তো হবে না, আমরা আমাদের বাস্কেট টিম টিকিয়ে রাখতে পারবো না। তারপর সে এই কাজের জন্য একদমই ফ্রিলি রাজি হয়ে যায়, আর তারা এখানে অনেক খুশিও ছিল। এদিকে জিয়ানকে দেখানো হয় ড্রেসটি নিয়ে। শিয়ান্তাইকে সে খুবই জোরাজুরি করে, বলে তোমাকে এই ড্রেস পরতেই হবে। শিয়ান্তাই বলে, এই অদ্ভুত ড্রেস আমি পরবো না, এটা আমার অনেক শর্ট হবে। অন্যদিকে ওই যে দুইজন কাপল ছিল না, তারা বলে এটা কোন ধরনের কাপল হলো, মেয়েটি কিভাবে তাকে চয়েস করে। তারপর জিয়ান নিজেই ড্রেসটি পরে আসে আর বলে আমাকে কেমন লাগছে। তখন সে বলে, তোমাকে আর কেমন লাগবে, একদমই কাকতারুয়ার মতো লাগছে। এই ড্রেসটা কি তোমার জন্য ফিট হওয়ার কথা? তখন সে বলে, এটা তো আমি মায়ের ক্যারেক্টারের জন্য এনেছি। শিয়ান্তাই বলে, এই মেয়ের ক্যারেক্টারের জন্য কি তোমার নিজেকে মেয়ে সাজতে হবে? তুমি তো এটাও করতে পারতে, অনলাইনে দেখতে পারতে। তখন সে বলে, অনলাইনে সব কিছু ঠিকঠাকভাবে পাওয়া যায় না। এখানে অনেক খারাপ লাগে শিয়ান্তাইয়ের। তারপরও সে কিছু বলতে পারে না। জিয়ান বলে, স্কার্টটা একটু টাইট, তারপরও আমি এটা নিব, কারণ এটা আমার জন্য পারফেক্ট।
ড্রেস পরিবর্তনের জন্য জিয়ান ভিতরে যায়। শিয়ান তাইকে বলে আমার চেনটি খুলে দাও। শিয়ান তাই পিছন দিকে মুখ করে দাঁড়ায়, কারণ এই অদ্ভুত আচরণ যদি আশেপাশের লোকজন জানতে পারে আর যদি বুঝতে পারে লোকটি শিয়ান তাইয়ের সাথে এসেছে, তাহলে শিয়ান তাইকে নিয়ে সবাই মজা নেবে। তাই শিয়ান তাই এই কাজটি করেছিল। তারপর তারা দুইজন হাঁটতে শুরু করে ড্রেসটি নিয়ে। জিয়ান শিয়ান তাইকে বলে তোমাকে কোনো ভালো ড্রেস দিতে পারলাম না। শিয়ান তাইয়ের মনে মনে অনেক রাগ হয়, বলে আচ্ছা সমস্যা নেই, তবে চলো অন্য কোনো কাজের কথা সে বলতেই যাবে, তখনই জিয়ান আবার অন্য একটি সেকশনে চলে যায়। তারপর সে আর কি বলবে। শপিং মলের ভিতরে ইউজি ছিল, সে একটি ডল কিনছিল। ডলটি দেখে জিয়ান বলে সেম ডল তো আমার বাসায় আছে, তবে বাসার এই ডলের মধ্যে কোনো কাপড় নেই। এক কাজ কর, তুই এই ড্রেসটি আমাকে পরে দেখা, তোকে অনেক সুন্দর মানাবে। তখন সে বলে তোর মাথা কি ঠিক আছে? তুই আমাকে কি বলছিস ভাই? এই ড্রেস আমি তোকে কিভাবে পরে দেখাবো? এটা তো একদমই সম্ভব না। তুই কি পাগল? আমাকে উল্টাপাল্টা কাজ করার জন্য বলছিস? তারপর তার মাথায় আসে ডলের কথা, যে আসলে সে ডলের কথা না, ওই রোবটটির কথা বলছিল। তার রোবট আর এই ডলের মধ্যে অনেক পার্থক্য। জিয়ানের এইসব চিন্তা করে সে মনে মনে ভাবে এত পাগল। তারপর শিয়ান তাইও একটি ডল কিনে নেয় আর সে খুঁজতে যায় অন্য কিছু। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই, যে কিনা শিয়ান তাইকে বলে কাল রাত ও আমাকে একদমই ঘুমাতে দেয়নি। তোমার যে ওই হেয়ার ব্যান্ডটা আছে না, এটা নিয়ে আমরা তর্ক শুরু করে দিয়েছিলাম, এই জন্য তো সে এখানে এসেছে। আসলে সে এখানে কোনো কমিকের ড্রেস আপ কেনার জন্য আসেনি, তোমার জন্য ড্রেস আপ কেনার জন্য এসেছে। তাছাড়াও তোমাকে খুশি করার জন্য সব কিছু করছে। তুমি আমার দিকে খেয়াল করলেই বুঝতে পারবে আমি সারা রাত একদমই ঘুমাতে পারিনি এই সব করার জন্য। শিয়ান তাই মনে মনে অনেক খুশি হয় আর ভাবে হয়তো তার জন্যই জিয়ান এইসব করেছে। সে আরও বলে, জানো জিয়ান সারা রাত সজাগ ছিল, সাথে আমাকেও সজাগ রেখেছে। তুমি কি পছন্দ করো না পছন্দ করো এইসব জানার জন্য অনেক কিছু করেছে। তাছাড়াও সে অনেক কিছু খেয়াল করে তোমার। এখানে তো শিয়ান তাই শুধু খুশি হয় না, মহা খুশি হয়ে যায় আর মনে করে তার জন্য অনেক ভালো গিফট এনেছে। তার প্ল্যানে আবারও পানি পড়ে, কারণ তার জন্য কোনো ভালো গিফট আনা হয়নি। এদিকে আমরা রসুকে দেখতে পাই। রসু এখানে খুব দুশ্চিন্তায় ছিল, কিভাবে মেয়ে পটাতে হয়। তারপর সে জানতে পারে চিঠি লেখার মাধ্যমে। এদিকে আমরা অন্য একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা চিঠি নিয়ে যায় ইয়োর কাছে। ইয়োকে দিয়ে বলে এটা হচ্ছে লাভ লেটার। ইয়ো লেটারটি পড়ার পর দেখতে পায় তাকে ছাদে দেখা করার জন্য বলা হয়েছে। ইয়ো বলে আমি দেখা করতে যাব। তখন সবাই বলে যে আগে আমরা প্র্যাকটিসটি করে নেই, তারপর চলে যেও। তখন সে বলে না, আজকে আর কোনো প্র্যাকটিস হবে না, আমি এখনই যাব ছেলেটির সাথে দেখা করার জন্য। সিন এখানে কাট করে পরের সিনে দেখানো হয় তারা দুইজন দেখা করার জন্য চলে এসেছিল। ইয়ো বলে তুমি আমাকে প্রপোজ করার সাহস করবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা ছাড়ো, তোমার কি নিকনেম দেওয়া যায় এটা বলো। আমি তোমার নিকনেম দিব, যেহেতু আমরা ডেট করছি। রসু তো অনেক রেগে যায়, কারণ সে এই মেয়েকে একদমই পছন্দ করতো না, তার উদ্ভট আচরণ একদমই পছন্দ ছিল না। তারপর সে বলে দেখো আমি তোমাকে একদমই পছন্দ করি না, প্লিজ তুমি বাস্কেটবল ছেড়ে চলে যাও, কারণ তোমার এই বাস্কেটবল খেলার তালে আমাদের খেলা একদমই নষ্ট হয়ে যায়। তুমি একদমই ভালো খেলতে পারো না, তুমি আমাদেরকে খুব বাজেভাবে মারো। এক কাজ করতে পারো, তুমি বক্সিং খেলতে পারো। তখন সে বলে তোমার নাম রোশন না, আমি তোমাকে শুধু সন বলে ডাকবো। এখানে সে কিছুটা অবাক হয়ে যায় আর বলে তুমি এতক্ষণ আমার নিকনেম চিন্তা করছিলে? তখন সে বলে হ্যাঁ, তোমার কি মনে হয় আমি কি অন্য কিছু চিন্তা করছিলাম? তখন রসু বলে তুমি কি আমার কোনো কথাই শুনোনি? তখন সে বলে হ্যাঁ শুনেছি, আমি তোমাকে একদমই পছন্দ করি না, আমি এটা একবার নয় বারবার বলবো। আমি সিঙ্গিং ক্লাসের ইয়োকে শুধু পছন্দ করি, তাকে আমি অনেক ভালোবাসি। অল্প সময়ের মধ্যে তার প্রতি আমার যা ফিলিং এটা কখনোই পরিবর্তন হবে না, কারণ সে অনেক সুন্দর গান গায় আর তার গানে আমি মুগ্ধ। তখন সে জিজ্ঞাসা করে কি বলছো তুমি ইয়োকে পছন্দ করো? আবার বলো তো সব কিছু। তখন সে বলে এই সব কথা বারবার বলতে হয় না, আমি তোমাকে কেন বারবার বলতে যাব। আসলে রসু জানতো না ইয়ো যে তার সামনেই দাঁড়িয়ে আছে, কারণ তার অরিজিনাল নামে সে তাকে চিনত। তারপর সে তাকে বক্সিং গ্লাভস দিয়ে বলে তুমি বক্সিং করতে শুরু করো। একথা বলে এখান থেকে চলে যায়। এদিকে জিয়ান আর শিয়ান তাই ছোট বাচ্চাদের সাথে অঙ্ক সলভ করছিল। এটা এদের পছন্দের কাজ ছিল। আসলে এটা শিয়ান তাইয়ের না, জিয়ানের কাজ ছিল। সে সব সময় ম্যাথগুলো সলভ করতো এই বাচ্চাদের সাথে এসে। তবে বাচ্চারা তাকে একদমই পছন্দ করতো না, কারণ সে বাচ্চাদের কোনো উত্তরই দিত না, নিজে সব উত্তর দিয়ে দিত। বাচ্চারা বিরক্ত হলেও কিছু বলতো না, কারণ বাচ্চারা তো ছোট ছিল আর সে যেহেতু বড় তাই সে সব উত্তরগুলো দিচ্ছিল। শিয়ান তাই বলে এইভাবে উত্তর না দিলেও পারো, তুমি কিভাবে সব কিছু সলভ করো? তখন সে বলে আমি কিভাবে আবার সলভ করব, আমার এই অঙ্কগুলো অনেক
ভালো লাগে। তাছাড়াও আমি শুধু প্রাইমারি লেভেলের অঙ্ক করি, আর কিছুই করি না। জিয়ান শিয়ান্তাইকে বলে আমি তোমাকে বলে দিচ্ছি। তখন সে কল্পনার জগতে চলে যায়। আসলে বাস্তবে এমন কিছুই হয় না। সে তাকে এই প্রশ্নের উত্তরটা সলভ করে দেয়। তারপর শিয়ান্তাইকে বলতে বলে শিয়ান্তাই সুন্দর করে বলে দেয় আর সবাই তার জন্য ক্ল্যাপিং করে। শিয়ান্তাই এখানে অনেক খুশি হয়ে যায়। মনে মনে ভাবে আর্ট ছাড়া তার মধ্যে আরও অনেক গুণ রয়েছে যেগুলো সে এতদিন বুঝতে পারেনি। যাক, এই গুণগুলো ওই গুণগুলোর থেকে অনেক ভালো আছে। সে তো এমনিতেই সারাক্ষণ কমিক নিয়ে চিন্তা করে, এখন তো অন্য কিছু নিয়ে চিন্তা করছে, এটাই অনেক কিছু। তারপর ওই বাচ্চাগুলোকে তারা অনেক ডিস্টার্ব করে। বাচ্চাগুলো ডিস্টার্ব ফিল করলেও কিছু বলতে পারে না, কারণ সে সবসময় এসে বাচ্চাগুলোর অঙ্ক সলভ করে দিয়ে যেত। যেগুলো বাচ্চারা পারতো ওইগুলোও সলভ করতো, আর যেগুলো বাচ্চারা পারতো না ওইগুলোও তারা সলভ করতো। তখন শিয়ান্তাই বলে আচ্ছা তুমি ইমেজিন করো এখানে যদি ইয়ো হতো তাহলে কি হতো। তখন জিয়ান বলে ইয়োকে আমার ভালো লাগে না, কারণ সে সব কাজেই একটু বিরক্তিকর পরিবেশ তৈরি করে ফেলে। এখন যদি সে থাকতো তাহলে অবশ্যই বাচ্চাদেরকে অনেক বকাঝকা করতো, আর বাচ্চাদেরকে অঙ্ক সমাধান করতে জোর জবরদস্তি করতো, তাদেরকে বকাঝকা করতো। এই জন্য তাকে আমার একদমই ভালো লাগে না। তখন শিয়ান্তাই খুশি হয়ে যায়, মনে মনে ভাবে যাক যা হয়েছে ভালোর জন্য হয়েছে। সিন পরিবর্তন হয়, আমরা ইউজিনকে দেখতে পাই। সে একটি অনেক সুন্দর কমিক পড়ে, আর কমিকটি তার অনেক পছন্দ হয়। তারপর সে চিন্তা করে কমিক যে লিখেছে তাকে খুঁজে বার করবে। কমিক রাইটারকে খুঁজে বলে আমি আপনাকে কিছু টিপস দিতে চাই। তখন ওই পাশের লোকটি বলে আচ্ছা টিপসগুলো কি আপনি আমাকে দিতে পারেন। তারপর সে তার উল্টাপাল্টা টিপস দেওয়া শুরু করে দেয়, যেটা কিনা সে সবসময় করত। এদিকে আমরা দেখতে পাই শিয়ান্তাইরা বাচ্চাদের অনেকগুলো আইসক্রিম কিনে দেয়। তারপর তারাও আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা হয়। জিয়ান তখন তাকে একটি গিফট ধরিয়ে দিয়ে বলে এই নাও তোমার গিফট, আশা করি এটা তোমার অনেক ভালো লাগবে। যেহেতু তুমি আর্টসের স্টুডেন্ট তার মানে এগুলো তোমার কাজে লাগার কথা। তারপর সে একটি কমিক দেখতে পায়, এখানে লেখা ছিল আমি জানি তুমি রাগ করেছো, আমি তোমাকে অনেক মিস করি, আর আমি চাই না তুমি আমার সাথে রাগ করো। জিয়ান বলে এটা আমি আজ ফিল করেছি তাই আমি লিখে রেখেছি, তাছাড়া আর কিছুই নয়। শিয়ান্তাই মনে মনে ভাবে হয়তো সে তাকে পছন্দ করে, তার জন্যই এইসব লিখছে, সময় হলে তাকে বলে দিবে। আসলে শিয়ান্তাইয়ের এইসব একদমই ভুল ধারণা ছিল। তারপর আমরা দেখতে পাই জিয়ানের কাছে তার ওই ডিরেক্টর কল করেছে, আর তাকে বলে সব কিছু ঠিকঠাকভাবে করার জন্য, কারণ তার কাজে অনেক ধরনের ভুল হচ্ছে। ভুল সংশোধনের জন্য তাকে একটি মিটিং অ্যাটেন্ড করতে হবে। এখানে শিয়ান্তাই বলে আমাকেও নিয়ে যাবে প্লিজ। সিন পরিবর্তন হয়, আমরা ইয়োকে দেখতে পাই। ইয়ো তার মতো খেলাধুলা করছিল। তখন সে শিয়ান্তাইকে বলে তোকে কিছু বলতে চাই। শিয়ান্তাই বলে কি বলবি বল। তখন বলে আমাকে না রসু কিছু গিফট দিয়েছে, আর রসু বলছে আমাকে সে নাকি পছন্দ করে। তখন শিয়ান্তাই বলে তুই কি রসুকে পছন্দ করিস। তখন সে বলে পছন্দ করি কিনা জানি না, তবে তার আচরণ আমার অনেক ভালো লাগে, সে আমাকে অনেক কিছু গিফট করেছে। তারপর সে রসুকে টেক্সট করে বলে তার সাথে দেখা করার কথা। এখানে তো চিয়ান্তাই চমকে যায়, কারণ রসুর মতো একটি ছেলে ইয়োকে পছন্দ করে, তাছাড়াও সে তো তাকে ভয় পেত। তখনই আমরা রসুর পুরো টিমকে দেখতে পাই। রসু টেক্সট দেখে এতটাই ভয় পায় যে সে কিছু বলতেই পারে না। সে যখন সামনে তাকায় তখনই সে ইয়োকে দেখতে পায়। ইয়োকে দেখে তার একদমই মাথা গরম হয়ে যায়, কি করবে সে কিছুই তো বুঝতে পারছিল না। আর এদিকে তারাতে গ্লাভস ছিল, এইসব দেখে রসুও দৌড় দেয়। রসুর দৌড় দেখে তো সে কিছুই বুঝতে পারে না, তাকে দেখে এরা এভাবে দৌড়ালো কেন। তারপর সেও তাদের পিছে দৌড়াতে থাকে। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়।